সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি 2026-27 অর্থ বিল পাস, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, এবং যুক্ত আছেন ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, 2026-27 অর্থ বিল পাস হয়েছে আজকে সংসদে সর্বসম্মতিক্রমে। আমরা দেখেছি যে বেশ কিছু সংশোধনী এনে বিলটি পাস করা হয়েছে। আমি শুরুতেই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে জানতে চাই, বা আপনার কাছে এই বিষয়টি নিয়েই বিশ্লেষণটি জানতে চাই। মানে যে অর্থ বিল পাস হলো, এরপর কি এবং কেমন হলো, কিভাবে, অনেক ছোটখাটো অনেক বিষয় রয়েছে, আপনার মতামতটা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। অর্থ বিল পাশ করার দিন সাধারণত নাটকীয়ভাবে বেশ কিছু জিনিস, ছোটখাটো জিনিস দিতে চেয়েছিলাম দিলাম না, নিতে চেয়েছিলাম নিলাম না, একটা দেওয়া যায়। এইটা কিন্তু মূল বাজেটের উপরে, বাজেট প্রক্ষেপণের উপরে, বাজেট বাস্তবায়নের উপরে খুব বেশি প্রভাবের কিছু নাই। এগুলো সাধারণত কিছু কিছু সময় ওই কিছু কিছু ছোটোখাটো বিষয় এনে ছেড়িয়ে দেওয়া হয় ওই বাজেট শুরুর সময়, প্রস্তাব পেশের সময়। যেমন এবার বলছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিন লাগবে। এটা কিন্তু একটা ছোট একটা বিষয়, কিন্তু এটা দেওয়া হলো। শেষে চাঁপাইনবাবগঞ্জের এক লোক ব্যাংকেই চলে গেল কিছু টিন নিয়ে, সত্যি টিন নিয়ে গেল। অর্থাৎ এই ব্যাপারগুলো একটু এ ধরনের। কারণ আমি ওইটা দিয়েই শুরু করি, বলি এইভাবে, নতুন ব্যাংকে অ্যাকাউন্ট কেউ খুলতে গেলে তারে যদি আপনি টিনের কথা বলেন, টিন খোলার কথা বলেন, তাহলে এটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি হলো না। কারণ ও তো তার হয়তো কারোর টাকা কম বেশি আছে, যার বেশি টাকা আছে সে তো নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট খুলে আছে এতদিন ধরে। এখন মূলত নতুন কোনো লোক হয়তো যার কিছু টাকা হয়েছে মনে করছে এটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, এখন সেখানে যেই যদি বাধা পড়ে যে তোমার একটা টিন খুলতে হবে, সে টিন আবার কি, সেই অফিসে যেতে হবে। এতে হবে কি, একটা সময় মানুষ নিরুৎসাহিত হয়ে যেতে পারে ব্যাংকে রাখার ব্যাপারে, টাকা রাখার ব্যাপারে। আমাকে অন্তর্ভুক্তিমূলক করতে হবে। সেজন্য আমরা সাজেশন দিয়েছিলাম এই মাসে যখন এটা আলোচনায় চলছিল। আমরা বলছি প্রথমে এটা করতে যেন না, ওই অ্যাকাউন্ট খুলে ব্যাংকের উপরে দায়িত্ব দেন যে তুমি 1 বছর দেখো ওর লেনদেন কেমন। যদি দেখো যে বেশি, তখন ওরই সুন্দর ছোট্ট করে চিঠিতে বলো আপনি টিন নাম্বার খুলে আসেন। কারণ নইলে আপনার কাছ থেকে এই যে আমি টাকা নিচ্ছি, কেটে নিচ্ছি, নিচ্ছি, এগুলো তো এটা হিসেব হবে না। আপনার ভালোর জন্য বুঝাই বলতে হবে, কিন্তু মানুষকে ভয় দেখানোর কোনো ব্যাপার না, কেটে আসেন। আরেকটা বলেছি নিশ্চয়ই তারা সেটা করবেন। সেটা হচ্ছে, এ তো আপনি নতুনদের বেলায় বললেন, কিন্তু যেসব হাজার হাজার কোটি কোটি লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর আমার ওদিকে দেখি টিনের নাম্বার মাত্র 1 লাখ 1.5 লাখ, এটা তো বোঝা যাচ্ছে যে বহু লোকের অ্যাকাউন্ট আছে কিন্তু তার টিন নাই। তা সেটাও ওনারা করতে পারেন। আমরা সাজেশন দিচ্ছি, সেটা এরকম করতে পারেন যে যারা এক্সিস্টিং করদাতা আছেন, এই ব্যাংক হোল্ডার আছেন, যার টিন নাই, খেয়াল করবেন 1 বছরের একটা দেখবেন ওর অ্যানালাইসিস, যার দেখা যাচ্ছে ভালো ট্রানজাকশন হচ্ছে, তারে বলতে হবে টিন নাই, তো তার একটা সময় দিয়ে দেন, বলেন যে আপনি 1 মাসের মধ্যে টিনটা খুলে আসেন। ওকে ওইরকম একটা কম্পালশনের ভিতর ফেললে হবে না, যা আপনি টিন না খুললে এরপরে আপনার লেনদেন হবে না, এই কথা বললে হবে না। ওর একটা সময় দিয়ে করতে হবে। তাহলে হবে কি, আস্তে আস্তে আর টিন খোলার পদ্ধতিটাও সহজ করতে হবে। একই সাথে ব্যাংকের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া যায়? মানে ব্যাংকের কাছে তো ব্যাংকই বলবে, ব্যাংকই জিজ্ঞেস করবে, ব্যাংকে জিজ্ঞেস করবে। আমরা সাধারণত একটা না মানে যে কোথায় যাব টিনটা খুলতে, এইটা নিয়ে অনেক সময় আমরা নানা রকমের দ্বিধায় থাকি। ওটা আমি সহজ করে দিচ্ছি সহজভাবে। এই যে যেমন ধরেন আমাদের বাংলাদেশের সকলেই অনেকেই বলছেন ওই দূর গ্রাম পর্যন্ত মানুষের কাছে টাকা আছে যার টিন খোলার দরকার ইত্যাদি। শহরে তো মোটামুটি সবাই জানে, খুলে ফেলে। সেই জন্যে আমরা বলেছি যে এনবিআর এর হয়তো লোকবল কম, ওই একটা উপজেলায় একটা অফিস খুলে রাখাও ঠিক না, সারা বছর করবে কিসে, কয়টা লোক। সেই জন্যেই অন্তত 1 মাস বা 2 মাস পর পর ওই উপজেলায়, ওই জেলার যে করের অফিস আছে, তারা 2 জন বা 3 জন যাবে, জাস্ট একটা ঘোষণা দিয়ে, ইউনোকে দিয়ে বলে ঘোষণা দিয়ে যে আমরা অমুক স্কুলে বা অমুক জায়গায় আমরা বসবো, সারাদিন আমরা থাকবো, কারো যদি টিন খুলতে হয় কি করতে হয় আসবে, ওনারাই ফিল আপ করে দেবেন, তাকে উৎসাহিত করবেন যে আপনি এইভাবে টিন করে সহজ করতে হবে। আমি বলছি আবার সহজ করতে হবে। যেমন আমার সময় আমি যখন ছিলাম, আমি প্রতিটা উপজেলায় যেয়ে 2000 টাকা দিয়ে
আমি বলি যে এই নেন ফর্ম, আপনি আমার টিন খুলে দেন, নো কঠিন। এবং আমি একটা কার্ড নিয়ে গিয়েছিলাম, আমার সই করা কার্ড দিয়ে বলছিলাম এইটা আপনারা দিলাম, আপনি স্বতঃপ্রণোদিত হয়ে করদাতা হয়েছেন, এইটা আপনি আপনার নাতি পুতি সবাই দেখাতে পারবেন। অর্থাৎ ওর ভিতরে একটা উৎসাহ ঔন্নের সৃষ্টি করতে হবে। টিন খুলতে হবে শুনলে, এবং যদি শুনিয়ে থাকে যে টিন খুলতে গেলে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে, আমার সব সম্পদের হিসেব দিতে হবে, আমি কোনটা বললে ভুল হতে পারে, আর এ ঠিক ওইভাবে প্রশ্ন করে কিন্তু আপনার চাচা আর কি কি আছে বলেন বলেন, নাইলে কিন্তু আপনার অসুবিধা হবে, এইভাবে যদি কথা বলে, তো ও তো ওই সিঁড়ি দিয়ে নামার সময় বলে আই নো আইতাম এই অফিসে আর আইতাম, আমি এইটাম না, আমি বলছি টিন। যেমন আমরা ব্যাংকের ব্যাপারটা ওইটুকুই শেষ করে দেই, যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, লেনদেন হয় কিন্তু টিন নাই, তাদের ওইভাবে একটা সময় দিয়ে টিন খুলতে হবে। আমি মনে করি আমার প্রচুর করদাতার সংখ্যা বেড়ে যাবে, টিন সংখ্যা বেড়ে যাবে। টিন সংখ্যা কঠিন কিন্তু কিছু না, যেমন বেশ কিছু জিনিস দেওয়া হচ্ছিল, আজকে দেখলাম উঠাই দিচ্ছে, এটা ঠিকই আছে। এই যে একজন ফ্ল্যাট বিক্রি করবে, একজন এটা বন্টননামা করবে, জমি এখানে করবে, ওখানে বলা ছিল, এবার প্রস্তাব করেছিল যে এখানেও টিন দেখাতে হবে, টিন হতে হবে। এখন একটা জমি আমি কেনা বেচা করেছি, নামপত্র জারি করতে যাব, এটা খুব সিম্পল ব্যাপার। সেখানে এমনি না এবার আমার 4-5 রকম দেখিয়ে আমার নামপত্র করাতে তো দেরি করেই, তারপরে যদি বলি যে না আপনার টিনও লাগবে, তখন কিন্তু অনেকে এই সমস্ত জিনিসপত্র থেকে ডিসক্লোজ থেকে এগিয়ে যাচ্ছে। আমি এখন দেখলাম ওনারা এগুলো উঠাই দিয়েছেন। অর্থাৎ আর এই বিষয়গুলোতে আসলে স্বচ্ছতা না থাকলে দুর্নীতির প্রবণতাটাও বেড়ে যায়। আসলে অতীতের বাজেটগুলোতে যে এবারের বাজেটের বড় পার্থক্যটা হচ্ছে, ওনারা চেষ্টা করেছেন একটা অন্তর্ভুক্তিমূলক কর সংস্কৃতি বা কর দেওয়ার পরিবেশ গড়ে উঠুক। কঠিন না মানে না এইটা না হলে এইটা হবে না, এইটা না হলে এটা হবে না, এইরকম ভাবে না, ওকেই সাহায্য করতে হবে যে আপনি যদি এইটা দেন, কর দেন, তাহলে আপনার এই ভালো হবে, আপনি ইত্যাদি পাবেন, আপনার এই সুবিধা হবে, আপনার সুবিধা হবে, এইভাবে বলতে হবে। মানে কর দিতে মানুষকে উৎসাহিত করা, এবং কর ঠিক সময় মতো পেলে পরে সরকারের রাজস্ব খাত বৃদ্ধি পেলে সেখানে আসলে আমাদের যে বাজেটের যে বাস্তবায়নের যে বিষয়টি, সেটি অনেকখানি সহজ হয়ে যাবে পথটা। আমি বলি আরো শুধু বাজেটের বাস্তবায়ন সহজ হবে বলে কেন, আমার অর্থনীতিতে বৈষম্য কমে যাবে। আচ্ছা, একজনের টাকা আছে, সে কর দেয় না, আরেকজন নিরীহ মানুষ, সাধারণ মানুষ, ওনার কাছেই শুধু কর নেওয়া হয়, এটা তো একটা খুব বাজে অভ্যাস। ওই বড় যিনি দেন না তাকে ধরতে হবে, তাকে আস্তে আস্তে ধরতে হবে, বলতে হবে, আর ওনাকে আস্তে আস্তে রিলিফ দিতে হবে। আমার 10 টাকা লাগবে, আর আমার করদাতা হচ্ছে 5 জন, হ্যাঁ, তো সেখান থেকে 3 জন দেয় না, শুধু 2 জনের কাছ থেকে নেই, তার 5 টাকা করে পড়ে, 10 টাকা। কিন্তু আমি যদি ওই 5 জনকে রাজি করাতে পারি, আনতে পারি, তাহলে 2 টাকা করে দিলে হয়। আমি এই জায়গাটা আপনার কাছে যুক্ত করি, সেটা হলো যে যারা কর দিচ্ছে, মানে আমরা ধরেন যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, চাকরিজীবী যারা আছে, যাদের ইনকামটা আমি দেখতে পাই, তারা স্বপ্রণোদিত হয়ে অনেকে কর দিচ্ছে বা ট্যাক্স দিচ্ছে, তারা দিতে যাচ্ছে। কিন্তু যারা কর দিব না এই মর্মেই বিভিন্ন ধরনের লোন নিচ্ছে বা বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতিগুলো করছে, তারা তো মনের মধ্যে, তাদের মননে মগজে তো সেটা বসেই আছে। আপনি তাদেরকে কিভাবে আটকাবেন? আমি ওয়ারিসুল করিমের কাছে যাই, ওনার কাছ থেকে এসে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে নিব। ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল করিম, বলা হচ্ছে যে একটা বিশাল বাজেট দিয়েছে সরকার, এবং এই বাজেট কিভাবে বাস্তবায়ন করবে সেখানে ঘাটতি থেকে যেতে পারে এমন আশঙ্কা অনেক অর্থনীতিবিদ করেছেন। কিন্তু আজকে প্রধানমন্ত্রী বলেছেন এটা একটা জনবান্ধব, মানে জনগণের জনবান্ধব একটা বাজেট হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। বড় বাজেট, 9 লক্ষ কোটি টাকারও বেশি বাজেট, বড় বাজেট বলা হচ্ছে। সেটি বাস্তবায়ন নিয়ে নানা রকমের সংকট বা চ্যালেঞ্জ আছে, সকলেই বলছে। আপনার বিশ্লেষণটা কি বলছে? থ্যাংক ইউ সোনিয়া। স্যারের কথার পর আর কয়েকটা যে ভালো দিকগুলো যেটা কথা হয়েছে এটা রিপিট করার দরকার নেই। আমি মনে করি যে অ্যাটলিস্ট গুড সেন্স প্রিপেইড, যে ওই যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে টিন নাম্বার বা টিন এর প্রয়োজনীয়তা। কারণ দেখুন ডাচ বাংলা এই ব্যাংকের একাই আছে প্রায় 6 কোটি অ্যাকাউন্ট, শুনলাম 60 মিলিয়ন, আর আমাদের টোটাল টিন আছে 1 কোটি 20 লক্ষ। তার মানে অলরেডি প্রচুর মানুষের অ্যাকাউন্ট আছে যাদের টিন নেই।
আবার অনেকের টিন আছে, হয়তো টিন আছে অ্যাকাউন্ট নিয়ে এমন বোধহয় মানুষ পাওয়া যাবে না। এনিওয়ে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সব মানে বেশিরভাগ মানুষকে, প্রতিষ্ঠান, ব্যক্তি, করদাতা, ব্যবসা, স্পেশাল বিজনেসেস, তাদেরকে ট্যাক্সের নেটের মধ্যে নিয়ে আসা। এবং নেটে আনার জন্য বলা হচ্ছে যে ঠিক আছে, আপনাকে মানে বিভিন্ন জায়গায় আপনাকে ধরে ধরে যে এই কাজ করতে গেলে টিন নাম্বার লাগবে, ওই যে ট্রেড লাইসেন্স করতে হলে টিন নাম্বার লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি একটা সিম্পল সলিউশন তো আমরা বলেছি ফ্রম দ্য অপোজিশন, যে সব এনআইডি নাম্বারকে আপনি টিন বলে ফেলুন। ট্যাক্স উনি রিটার্ন জমা দিক আর না দিক, যার ট্যাক্সেবল ইনকাম নেই, এনআইডি কার্ড আছে, যে এনআইডি নাম্বারগুলো যদি টিন নাম্বার হয়, যেমন আসলে কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য এক ধরনের আইডেন্টিফিকেশন দরকার। তো আজকাল কিন্তু এনআইডি নাম্বার চায় ওনারা, ব্যাঙ্কগুলো কিন্তু এনআইডি, যেহেতু ইউনিভার্সালি বাংলাদেশে ওই যে 2008-এর পর থেকে সবারই এনআইডি কার্ড হয়েছে, ভোটার আইডি, সেজন্য ব্যাঙ্কগুলো আজকাল চায়। কিন্তু যদিও এনআইডি ছাড়াও কিন্তু দু একটা ক্ষেত্রে যদি ইন্ট্রোডিউসার থাকে, যেমন পাসপোর্ট, আমার কিন্তু এনআইডি হওয়ার আগে আমি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পেরেছিলাম, বাট ইভেনচুয়ালি এখন এনআইডি, কারণ উন্নত বিশ্বে আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমেরিকার সোশ্যাল সিকিউরিটি, ইংল্যান্ডে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, ইংল্যান্ডে কিন্তু কোনো কিছু ছাড়াই কিন্তু অ্যাকাউন্ট খোলা গেছে, ইভেন উইদাউট এ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, সাম কাইন্ড অফ আইডেন্টিফিকেশন চায়। এখন আমরা যখন স্টুডেন্ট হিসাবে গিয়েছি, পাসপোর্ট, ধরুন ভিসা ওর ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, কোনো না কোনো আইডেন্টিফিকেশন এখনও কিন্তু নিশ্চয়ই হয়তো অ্যাটলিস্ট আপনার হয়তো বলবে বিদ্যুতের বিল নিয়ে আসেন, তাই না, যে আপনার যে নাম এটা আমি জানবো কীভাবে। সো এই সব কিছু সিম্পলিফাই করা যায় যদি বলা হয় যে আপনার যাদেরই এনআইডি আছে তারা যদি মনে করেন, ইনিশিয়ালি আমি মনে করি না তাদের বাধ্যতামূলক করা দরকার, কারণ আমরা 12-13 কোটি রিটার্ন আমাদের দরকার নেই, তাই না, অনেকে ডিপেন্ডেন্টস, সে এখনও নিজের স্টুডেন্ট, কারণ 18-র উপরে সবারই তো এনআইডি আছে, কিন্তু সে তো অনেকের কোনো ট্যাক্সেবল ইনকাম নেই, তাই না, ওনাদের দরকার নেই। এবং বলা যে আজকাল এখনকার মতো আপনি যদি মনে করেন আপনার ইনকাম আছে, দেন ইউ শুড সাবমিট এ ট্যাক্স রিটার্ন। আর যারা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে বাধ্য করে যে যদি রিটার্ন না হয় তাহলে আপনার বেতন বন্ধ হয়ে যাবে, সো ইত্যাদি বিভিন্ন উপায়ে কিন্তু আপনি আটকানো যায়। বাট শুরুতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইত্যাদি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কিংয়ের মধ্যে আমরা যত বেশি মানুষকে আনতে পারবো, আলটিমেটলি ট্যাক্সের চেয়েও কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট রেভিনিউ চাইতেও, কারণ ব্যাঙ্কিং বা ব্যাঙ্কেবল মানে পপুলেশন যত বেশি মানুষকে আনতে পারবেন, যত বেশি সেভিংস আপনি ওই ম্যাট্রেসের নিচের কাছ থেকে ব্যাংকের মধ্যে নিয়ে আসবেন, সেটা যদি ইনভেস্টমেন্ট প্রসেসে ঢুকে যায় তত ইকোনমির জন্য ভালো। এবং মানুষের ওই যে আলটিমেটলি ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে আমরা বুঝতে পারবো ডিজিটাল ইকোনমি যেটা আপনি চান, ক্যাশলেস সোসাইটি, সেটারও পথে আপনি এক ধাপ আগাতে পারবেন। সো ওইটা একটা ইজি সলিউশন। আমি বুঝতে পারছি না গভর্নমেন্ট কেন নিচ্ছে না। গভর্নমেন্ট কিন্তু কথা বলছে যে একটা ইউনিভার্সাল সোশ্যাল আইডি তারা করবে, মেবি ইভেনচুয়ালি আমাদের এই পরামর্শ হয়তো কাজে লাগবে। আমার প্রস্তাব ছিল যে বর্তমান এনআইডি নাম্বার প্লাস যে বিআইএন যেটা আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই দুটা মার্জ করে আমরা বলতে পারি যে যেমন আপনার নিজের নামে একটা হতে পারে, আবার আপনার কোম্পানি থাকতে পারে। সো কোম্পানিতে একটা বিন আছে আপনার বিআইএন, সো অথবা ভিএটি রেজিস্ট্রেশন, অনেকের প্রায় ধরুন 8 লক্ষ মানে আমার মনে হয় এর উপরে বিজনেসের, তাদের কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন আছে। সো এগুলো মানে কোনো না কোনো ফর্মে ওই যে মানে ইউনিয়ন আর কি, যে হয় ভিএটি রেজিস্ট্রেশন আছে বা অন্য কিছু নাই, দেন ওই রেজিস্ট্রেশন নাম্বার উইল বি ট্রিটেড অ্যাজ ইউর টিন। কারো এনআইডি আছে, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ টিন, আর যার টিন আছে সেটা তো টিন তো আছেই, ওর বিআইএন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলো করে আমরা টিনের আওতা বাড়াতে পারি। বাড়ানো মানেই যে ট্যাক্স বাড়বে তা না, বাট ডেফিনেটলি একটা উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে, কারণ মানুষ মনে করবে যে আমার তো একটা টিন আছে, সো আমি যে ট্যাক্স দিচ্ছি না, ইভেন রিটার্নই জমা দিচ্ছি না, কোনো একদিন যদি আমার কাছে হ্যাঁ যে মানে তার তো ট্রানজ্যাকশন দেখা যাবে, তার প্রপার্টি দেখা যাবে, 6-7 বছর পর অডিট যদি হয়, এন্ড দেন আপনি অডিটটাকে ইমপ্রুভ করা। ইউজুয়ালি 7 বছর পর্যন্ত এগুলো রেলিভেন্ট থাকে, আমাদের দেশে 7 বছর আইন, আমেরিকাতেও দেখেছি 7 বছর পর্যন্ত আপনার যে কোনো হিসাব সে চাইতে পারে। তো তখন যদি আপনি র্যান্ডম যদি অডিট করেন, ইভেন 2-3%, এখন বলতে স্যার অ্যাবাউট মানে অফিসিয়ালি বলে যে প্রায় 20% অডিটের আওতায়, কিন্তু আমি মনে করি মানে ইভেন 4-5%কে যদি আপনি এটা অডিটের আওতায় আনতে পারেন, সেজন্য স্মার্ট আপনার লয়ারদের ধরে ধরে এনবিআরে চাকরি দেওয়া দরকার, যে ট্যাক্স লয়ার, যেমন আমেরিকাতে কিন্তু প্রসিকিউশন সার্ভিসে আইআরএসে অনেক লয়ার চাকরি করে, বুঝতে পেরেছেন? সো মানে দে আর ট্রেইনড অ্যাজ লয়ার্স, কিন্তু কাজ করে এনবিআর বা ওই যে অস্ট্রেলিয়াতে এটিও বলে, অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস, এটা অত্যন্ত লুক্রেটিভ অফিস। আমাদের বন্ধুবান্ধব যাদের ছেলেমেয়েরা এটিওতে চাকরি পায়, মানে জীবন আপনার নিরাপদ, 4-5 ঘন্টা কাজ করে আপনি মানে মাল্টিন্যাশনাল স্ট্যান্ডার্ডে বেতন পাচ্ছেন। সো ওনাদের কাছ থেকে আমরা শিখতে পারি। আর বাকি যে ভালো কাজগুলো হয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি, যেমন প্রাইভেট ইউনিভার্সিটির উপর 10% থেকে 5% এনেছে। আমি মনে করি তার সাথে, আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির একজন শিক্ষক, তার সাথে একটা শর্ত জুড়ে দেওয়া দরকার ছিল, স্পেশালি যেগুলো সচ্ছল ইউনিভার্সিটি, যে তোমরা হল হোস্টেল মেয়েদের জন্য অন্তত, অথবা ঢাকার বাইরে যারা অনেক আছে, এতিম অনেক আছে,
যে সেই কন্যাদের জন্য অন্তত ঢাকায় আমি একটা করে, আগে যেমন কন্ডিশন ছিল যে পার্মানেন্ট ক্যাম্পাস চাই, এখন আস্তে আস্তে কন্ডিশন বাড়ানো যায় যে লাইব্রেরি চাই, হোস্টেল চাই, মানে ডর্ম চাই ইত্যাদি, রেজিডেন্সিয়াল ইত্যাদি হয়তো সামনে আসবে। তারপর আরেকটা ভালো কাজ করেছে যে ব্ল্যাক মানির ব্যাপারে বলেছে যে এটা করবে না, কিন্তু এখনও আমি মনে করি দুটো আরও ভালো কাজ করা দরকার ছিল বা বিরোধী দলের, সেটা হলো যে সাইনিং মানির ওপর যে ক্যাপিটাল গেইনস ট্যাক্স, এখানে একটা মিনিমাম থ্রেশহোল্ড রাখা উচিত ছিল যে যেটা ট্যাক্স ফ্রি। ধরুন আপনি 2 কোটি টাকা পেলে আমি বলতে পারি যে ঠিক আছে প্রথম 50 লাখ টাকার উপর আপনার দিতে হবে না। হোল আইডিয়া হচ্ছে যে মানে গরিবদের, ক্ষুদ্র প্রপার্টি ওনার্সদেরকে প্রোটেক্ট করা। আপনি হয়তো ধরুন ভাই বোন মিলে হয়তো একটা করে অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, হ্যাঁ, আপনাদের বাবার সম্পত্তি যদি বা মানে হাজব্যান্ড শ্বশুরের সম্পত্তি যায়, তো সেখানে আপনি একটাতে গেইন যা হবে প্রথম 50 লাখ বা প্রথম 1 কোটি, আমি মনে করি যারা শত শত কোটি টাকার অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, ধরুন শান্তা যদি একটা আপনাদের বিরাট একটা প্রপার্টি নিয়ে যায়, আপনাকে যা ফেরত দিবে তার দাম 400-500 কোটি টাকা হতে পারে, সেক্ষেত্রে ক্যাপিটাল গেইনস ট্যাক্স আপনি কিছু নিতে পারেন। বাংলাদেশে যদিও এটা আমরা ইউজ টু না, এখন নতুন চালু হবে। আমার কনসার্ন হচ্ছে এতে করে কস্ট অফ হোম ওনারশিপ বেড়ে যাবে, রেন্ট বেড়ে যাবে, তাতে যে জীবনে অ্যাপার্টমেন্ট পায় না সেগুলো আমার কি দোষ, কারণ আমিও তো বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছি যদি ইত্যাদি বেড়ে যায়। বাট আমি মনে করি ইন জেনারেল যেহেতু সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, মনে হচ্ছে যে আরেকটা অ্যাপ্রিসিয়েবল দিক সেটা হলো যে ট্যাক্স ফ্রি ইনকামটা 375-এর জায়গায় ওনারা 4 লাখ করেছেন। আমি মনে করি ইট শুড বি 6 লাখ, কিন্তু বাংলাদেশ হয়তো এখনো রেডি না, রেভিনিউ দরকার, দেখা যাক সরকার যদি একটা বিরতি নিয়ে এই প্রসঙ্গে তো আলোচনা হবে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছে দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, 2026-27 অর্থ বিল পাশ, এই প্রসঙ্গে আজকে আলোচনা করছিলাম। বাজেট বাস্তবায়ন, পাচার হওয়া টাকা কিংবা রাজস্ব আদায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম অতিথিদের সাথে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আছেন, ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল করিম আছেন আমার সাথে। আমি আলোচনায় ফিরতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম। আমরা আসলে যারা ক্ষুদ্র ঋণ নেয় তাদের উপরে নানা রকমের শর্ত আরোপ করি, কিন্তু আমাদের দেশে ঋণ খেলাপি অনেকে রয়েছেন যারা আসলে বিশাল বিশাল অঙ্কের লোন নেয়, এবং ব্যাংকগুলো ওয়াকিবহাল আছে যে এই মানুষটি আসলে এই টাকাটা ফেরত দিবে না, তারপরও তাদের নামে এই বড় বড় লোনগুলো স্যাংশন হয় এবং শেষ পর্যন্ত ব্যাংকের তারল্য সংকটের যে বিষয়টি সেটি হয়। তো এই যে ঋণ খেলাপি কিংবা বড় বড় লোন যারা নিচ্ছে বা এরা ফেরত দিবে না, পরবর্তীতে এগুলো টাকা দেশের বাইরে পাচার হয়ে যাবে, আলটিমেটলি দেশের টাকা দেশের বাইরে চলে যাবে। তো এই বড় লোন যারা নিবে তাদের ক্ষেত্রে সরকারের পদক্ষেপটা কি, তাদেরকে নিয়ন্ত্রণের পদক্ষেপটা কি, সরকারের কি করছে সরকার? খুব পুষ্টিকর প্রসঙ্গ বিষয়। আমি এই জন্যই বলি যে টাকা লুট করে বা নিয়ে ওর হাতে চলে গেলে তখন সে আমাকেই উল্টেই করে ফেলতে পারে। সুতরাং উচিত হচ্ছে উৎস বন্ধ করতে হবে। উৎস বন্ধ করার বিষয়টা এরকম যে আমি ক্ষুদ্র মাঝারিদের বলছি তোমার এই কোলাটেরাল লাগবে, তোমার টিন লাগবে, তোমার এই লাগবে, কত কিছু বলছি, কিন্তু বড়দের বেলায় ওই মাথায় তেল দেওয়ার যে নিয়মটা, আমরা অভিজ্ঞতার থেকে বলি 2020-22-21 সালে করোনার সময় যে ইনসেন্টিভ প্যাকেজটা দেওয়া হয়েছিল, 30,000 কোটি টাকা দেওয়া হয়েছিল বড়দের জন্যে, আর 20,000 কোটি টাকা দেওয়া হয়েছিল ক্ষুদ্রদের, ছোট এদের জন্য। ক্ষুদ্ররা এই 20,000 বিলি করতেই পারলো না, কারণ ও ব্যাংকে ঢুকতেই পারে না, কোলাটেরাল নাই। আর ব্যাংকও সুন্দর বলছে, স্যার ও টাকা দেবে, ফেরত দেবে, কিভাবে দেবে, আমি এই টাকা দিয়ে কি করব। অথচ ওই ব্যাংক ওই যে 30,000 কোটি টাকা অধিকাংশই হচ্ছে ব্যাংকের মালিকেরাই, ওরাই বড়, ওনাদেরকে দিব্যি দিয়ে দিচ্ছেন, দিয়ে সেই টাকার আমার এখন আর হিসাব নাই। হয়রাস এই 20,000 কোটি টাকা ওই সব আইন কানুন দেখিয়ে না দিতে পেরিয়ে এখন ওই বেশ কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে 4% সুদ দিয়ে এইসব কথাটা বলে দিচ্ছে আর কি। বলতে চাচ্ছি এই দুষ্টের দমন, শিষ্টের পালন, এই নীতিতে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু ওই শিষ্টকে আর পালন করা যাবে না। শিষ্টের পালন ওই দুষ্টের অদমনের দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার অর্থনীতি পলিউটেড হয়ে যাবে। এমনও হচ্ছে, অনেক দেশেই আছে এই যে যারা সিন্ডিকেটেড বা এই ধরনের করে, তারা অনেক সময় একটা গভর্নমেন্টকে ওভারথ্রো পর্যন্ত করে দিতে পারে। আমরা প্রতিবেশী অনেক দেশে দেখেছি আর কি,
72 এত তারা বড় পাওয়ারফুল হয়ে যায়। সুতরাং ওই পাওয়ারফুলের জন্যে ইভেন আপনি যে একটু সমালোচনা করবেন আপনাকেও টার্গেট করবে যে সমালোচনা করছে কেন বা ইত্যাদি। তো সেই জন্যেই প্রথম থেকেই এই খেয়াল থাকতে হবে যে সকলের প্রতি আমি অন্তর্ভুক্তি করবো জন্যই তো ছোটদেরকে আনবো, ওদের আইন কানুন করবো। আমাদের দেশের আইন প্রয়োগের একটা বড় সমস্যা হচ্ছে কি, আইন আমরা একটা তৈরি করি কিন্তু এই বড়টারে ধরবার জন্যই খুব কড়া শব্দ টব্দ দিয়ে করি, কিন্তু এ কথা বলি না যে এই আইনটা শুধুমাত্র বড়দের জন্য প্রযোজ্য। ওইটা প্রযোজ্য সকলের জন্যই হয়ে যায় বলে ওনার যেসব শর্ত ওনার শর্ত ধরা পড়ে না। অথচ আমি বলি বিষয়টা এরকম, বাজারে যখন আমি যাই আপনি যান, ইলিশ মাছের দাম 35 টাকা, আমার ফিক্সড ইনকাম আমার 35 টাকা নাই, আর আপনার হয়তো বহু আছে, বাজারে দেখা গেছে একই দামে কিনতে হয়, কারো তা তো একই দামে কিনতে। এরকম তো না ভাই আপনার টাকা কম আছে আপনার বেলায় এত দাম, ও আচ্ছা আপনি সরকারি কর্মচারী আপনার বেতন কম আছে আপনার বেলায় এত দাম, এরকম তো নাই। বাজারে এসে কিন্তু সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। আপনার কাছে টাকা থাকলে আপনি খাবেন, না থাকলে আপনি খাবেন না। এটাই সহজ সমাধান হয়ে যায় শেষ পর্যন্ত। না ওখান থেকে ওই কথা আসছে যে ওর টাকা কেন আসবে, ওর টাকা কেন থাকবে, টাকা বেশি হবে কেন? আমাদের সংবিধানে পরিষ্কার 20-2 ধারায় লেখা আছে, রাষ্ট্র এটা নিশ্চিত করবে কেউ যেন তার অনুপার্জিত অর্থ ভোগ না করতে পারে। এটা রাষ্ট্রের কিন্তু একটা বৈশিষ্ট্য। তো সুতরাং যার টাকা বেশি আছে সে চুরি করে নিয়ে যাচ্ছে, আমি তার ধরবো না কেন? তারপরে আমি যে আইন তৈরি করছি সেই আইনটা কেন আমি সংবিধানের এই ধারাটি নিয়েই আমি আবার আপনার কাছে ফিরে আসব। আসলেও কি তাই হয়? আসলেও কি এই অনুপার্জিত যেটা মানে একেবারে দৃশ্যত আমি উপার্জন করছি না, আমি অদৃশ্য উপায় অর্জন করছি, সেটি আমি ভোগ করছি না, এটি কি আসলে হয় কিনা এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। আমি চলে যেতে চাই ডক্টর A.K.M. ওয়ারিসুল করিমের কাছে। পাচার হওয়া টাকা যদি দেশে ফিরিয়ে আনা যায় তবে বাজেটে কোনো ঘাটতি থাকবে না, এ বিষয় নিয়েও সংসদে আলোচনা হয়েছে। পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে বেশ বড় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এটি নিয়ে গত কদিন ধরে আপনার সাথে আলোচনা হচ্ছে। আজকে যখন এই বিষয়টি নিয়ে আবারও কথা হলো সংসদে, তো আপনার কাছে এখনকার বিশ্লেষণটা কি মনে হচ্ছে যে সরকারের আসলে সদিচ্ছা এবং বদ্ধপরিকর সরকার? আমার মনে হচ্ছে সরকারের সদিচ্ছা আছে, কিন্তু এটা একটা অলমোস্ট ইনসারমাউন্টেবল একটা প্রবলেম। এটা ইম্পসিবল না, কিন্তু অত্যন্ত দুরূহ। এবং যে কোনো প্রবলেমের সোনিয়া সলিউশনের আগে 50% সলিউশন হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এটা আইনস্টাইন বলেছেন আই থিঙ্ক, যে তো আপনাকে ওখানে টাইম স্পেন্ড করতে হবে যে কোত্থেকে, যেমন ঋণ খেলাপি, এটা কোত্থেকে হচ্ছে, কারা বেশি বেশি ঋণ খেলাপি হয়, তাদের লোনের নেচার কি, তাদের কমন কিছু অ্যাট্রিবিউটস আছে, কিন্তু তাদের সাথে যে কলিউশন, স্যার যেটা বলেন যে ব্যাংকের মালিকরাই এক ব্যাংকের মালিক, যে শিকদারদের কথা আমি তো নাম লুকাই না, যে শিকদার মেডিকেলের যারা, যে এখন তো কদিন আগে মারা গেলেন 2-1 জন, তারা NBL এর মালিক হয় কিভাবে, বুঝতে পেরেছেন? তা আপনি এক ব্যাংকের ডিরেক্টর, এবং সেই ডিরেক্টর হওয়ার সময় তারা আরেক ব্যাংকের লোন নিয়ে 300-400 কোটি টাকা হলে 300-400 কোটির মধ্যে 200 কোটি টাকা শেয়ার কিনলে আপনি প্রায় ডিরেক্টর হওয়ার মতো এলিজিবল হয়ে যাবেন 2%-এর উপরে। দেন ইউ বিকাম এ ডিরেক্টর। তারপর ওখানে আপনি 40-50 হাজার কোটি টাকার আপনি মানে মালিক হয়ে দাঁড়ান, মানে অ্যাটলিস্ট আপনার ডিসপোজালে চলে আসে। আপনার ডিসপোজালে যদি চলে আসে, আপনি একা সব কাজ করবেন না। যেমন আপনার যদি দেশ টিভির আপনি CEO হন, আপনার অ্যাটলিস্ট ডিসপোজাল আছে যে 50-60 জন এমপ্লয়ি, বা আমি জানি না 100-200 হতে পারে, 500, যে ওনাদেরকে আপনি আপনার মতো করে পোস্টিং দিলেন। এখন এই জায়গাটাতে আমাদের ভালো মানুষগুলো, বা আমি ভালো খারাপ তো আর সাবজেক্টিভ ব্যাপার, আপনার দেখতে হবে যে তার ক্রেডিট রেটিং, সে এর আগে ডিফল্ট করেছে কিনা, তার ব্যাকগ্রাউন্ড চেক, এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট আছে যে আপনার যদি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে আপনি ব্যাংকের ডিরেক্টর হতে পারার কথা না, শেয়ার আপনি কিনতে পারেন, শেয়ার কিনে আপনি শেয়ার হোল্ডার হন। আমি মনে করি পাচার হওয়া টাকার ব্যাপারেও তাই, আমাদের ফরেনজিক অ্যাকাউন্টিংয়ের ওনাদের ট্রেনিং নিতে হবে। কথা তো সত্য যে পাচার হওয়া টাকা যদি ফেরত আসতো, তাই না? যেমন আমার যে লস্ট টাইম, আমার এই যে গত 60 বছরের জীবনে আমি যে পরিমাণ সময় অপচয় করেছি, এগুলো যদি আমি আসলে ইউটিলাইজ করতে পারতাম, তাহলে আমি ধরুন পৃথিবীর মানে নাম করা অধ্যাপক হতে পারতাম। কিন্তু এগুলো ফেরত আনার জন্য ট্রেইলটা বের করতে হবে। আর অনেক টাকাই কিন্তু অবৈধ না, পাচার হয়েছে, যেমন ধর কেউ বাড়ি বিক্রি করেছে কিন্তু বাংলাদেশে টাকাটা রিসিভ করে নাই, সে নিরাপদ মনে করে না, সে এখন বাংলাদেশ থেকে নিতে তো আপনি দেবেন না, 7 লক্ষ 8 লক্ষ ডলার আপনি তো সহজে নেওয়া যাবে না। কিন্তু বেনজির আহমেদ তো লিগ্যাল কোনো টাকা নেই, এদের কথা না, আমি বলছি পার্ট, একটা স্মল পার্ট হতে পারে, এগুলো অবৈধ টাকা নয়, এগুলো অবৈধ উপার্জনের টাকাও না।
আবার কিছু আছে অবৈধ উপার্জনের টাকা, কিন্তু রাজনৈতিক না, সেটা ব্যুরোক্র্যাট। আমি আগে একটা প্রোগ্রাম বলেছিলাম, ধরুন মানে চাকরি বাকরি করি, স্পেশালি কাস্টমস, ট্যাক্স, ফুড, মানে গভর্নমেন্ট পারচেজ, তারপরে রোডস অ্যান্ড হাইওয়েজের একজন ইঞ্জিনিয়ার আপনি চিন্তা করতে পারেন, ইভেন ইলেকট্রিসিটি, ডেস্কো, ডেসা, পিডিবি, এর ইভেন রেলওয়ে, এটা একটা ডিপোর মালিক হলে আপনি মানে অনেক হাজার হাজার কোটি টাকা আপনি দুর্নীতি করে জমাতে পারেন। ওই জমানো টাকা তারা করে কি, এখানে অনেকে মানে ব্যাংকে জমাতে দেয় তো দূরের কথা, স্যার শুনেছি যে লকার ভাড়া করে লকারে রেখে দেয়, এবং কোনো একটা মানে ওটা ওরা সুদও আশা করে না, যে আমার যখন প্রয়োজন কোটি কোটি টাকা এমন আছে কাস্টমসের অনেকের, আমি জানি, মানে লকারের মধ্যে শুধু টাকা আছে, লকারে শুধু ক্যাশ টাকা আছে। তাই না? এবার তো এই যে মাননীয় আগের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কয়েক বস্তা শুনলাম না, যে কয়েক বস্তা টাকা পাওয়া গেছে যেদিন 5 অগস্ট ওনার বাসায় আগুন লাগানো হলো। আনার জন্য আপনাকে করতে হবে কতগুলো পদ্ধতি আছে, যেমন প্রুফ করতে হবে আপনার। একটা বিরতি নিয়ে এসে জানি যে আসলে পাচারের এই টাকা কিভাবে ফেরত আনা যাবে, এবং আপনার কাছে তো অবশ্যই সংবিধানের ওই ধারা অনুযায়ী কি বলা আছে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। দর্শক, একটা বিরতি নেই, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছে এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ারবার সোনিয়া হক আপনাদের সাথে আছে। 2026-27 অর্থ বিল পাস প্রসঙ্গে কথা চলছিল। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আছেন, ডক্টর AKM ওয়ারিসুল করিম আছেন আমার সাথে। আমি আলোচনায় ছিলাম, আলোচনাতে পাচার হওয়া টাকা কিভাবে ফেরত আসবে সে বিষয়টিতে ওয়ারিসুল করিমের কাছে ছিলাম। আপনার কাছেই আমি আলোচনাটা শুরু করতে চাই সংক্ষেপে, আমি তারপর স্যারকে ছেড়ে দেব। আমি বলতে চাচ্ছিলাম যে ধরে নিলাম যে 28 লক্ষ কোটি টাকা বা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, কিন্তু বিশাল একটা অঙ্ক তো বিদেশে চলে গেছে, এবং এর মধ্যে মোস্ট অফ ইট অবৈধ, এটা প্রমাণ করা যাবে। যেমন যে একজন যদি 350 বাড়ির মালিক হয়, তার দেখা গেলো অ্যাপারেন্টলি সে ওই দেশে বেকার ভাতা খাচ্ছে, কোনো জব নেই, কোনো বিজনেস নেই, এবং হয়তো গেছেও মানে কোনোভাবে রেফিউজি ক্যাটাগরিতে। সো এই টাকাটা কোথেকে আসলো, আপনি যদি কনসার্ন জায়গা, এখন বাংলাদেশে এই টাকা, এটা ঠিক ধরুন ইংল্যান্ডে গেছে টাকা জাভেদের, এই যে আমাদের মাননীয় মিনিস্টার, তখন এটা যে বাংলাদেশের টাকা, এটা প্রমাণ করবেন কোথায়? আপনাকে দেখাতে হবে যে ভদ্রলোক বাংলাদেশে এই জায়গা থেকে ধরুন লোন নিয়েছে। যদি আমরা দেখাতে পারতাম যে সে একটা পাওয়ার প্ল্যান্টে অথবা একটা জমির ওভার ভ্যালুয়েশন করে, বা একটা বিশ্ববিদ্যালয়ের কাছে জমি বিক্রি করে, ধরুন ওই যে আমরা দীপুমণির এটা পেলাম না, যে কয়েকশো একর জমি কিনতে গিয়ে ওভার ভ্যালুয়েশন করেছে, তো ইত্যাদি করে সে এখান থেকে ধরুন 800 কোটি টাকা আমার লোন নিয়েছিল, এবং লোনের টাকাটা এখন তার সে ফেরত দিচ্ছে না, আমি তার কাছে টাকা পাও না, এবং এটা আমাদের টাকা না হলেও কিন্তু আপনি চাইতে পারেন যে ওই দেশে যেহেতু তার প্রপার্টি আছে, যেমন আমি যদি আমেরিকাতে টাকা দেনা হই, আমেরিকান ব্যাংক যদি খুঁজে পায় যে আমার বাংলাদেশে কোনো একটা প্রপার্টি আছে বা আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে কিন্তু বাংলাদেশে লজ করতে পারে, যে ইজ দ্য সেম পারসন, তার কাছে আমরা কিন্তু টাকা পাও না। তাদের লয়ার যদি এখানে আমার ব্যাংকের কাছে আসে যে আমরা এই প্রপার্টির উপর আমরা রাইট চাইবে, কোর্টে যেতে হবে। সো আপনার কোর্টে যেতে হবে, কোর্টে গেলে কোর্টে একটা জিনিস স্ট্যান্ডার্ড মেনটেন করে যে ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ওই টাকাটা ঠিক যে জাভেদ লন্ডনে বাড়ি কিনেছে, কিন্তু এটা তো ইন্ডিয়া থেকে, ওসব তারা বলবো কোন দেশ থেকে এনেছে আমরা জানি না, এটা সে এদেশ থেকেও চুরি করতে পারে, মানে এদেশের কোনো ব্যাংকে টাকা হতে পারে। সো আপনাকে ওই ট্রেইলটা পুরো এস্টাবলিশ করতে হবে যে হি সোর্সড সাম মানি ইন মাই কান্ট্রি, সে আমার দেশ থেকে এই জায়গা থেকে লোন নিয়েছে, অথবা এই পদে ছিল, এবং আমরা ধারণা করছি, আমার মনে হয় না যে শুধু যেমন একজন বড় কাস্টমস কর্মকর্তা জাস্ট বিকজ সে দেশে কাস্টমস কর্মকর্তা ছিল, কিন্তু আপনি যদি প্রমাণ না দেখাতে পারেন যে কোথায় প্রথম টাকাটা, যে সে কানাডায় তার টাকা আছে মানেই এই টাকাটা যে বাংলাদেশে আসবে এমন কোনো কথা নেই। সেজন্য যারা বলছেন, আমার মনে হয় ওই মাননীয় সে মন্ত্রী বা এমপি যিনি বলেছেন যে এই টাকাটা ফেরত আসলে তো বাজেট আসলে চালাতে পারতাম, কিন্তু এটা প্রায় যে বললাম ইনসারমাউন্টেবল, এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কারণ এই কোর্টে আমরা এর আগেও দেখুন, বাংলাদেশে এর আগে বিদেশ থেকে মানুষ এসেছিল না, এবিআই কি মানে আমার নাম রিজার্ভের আগেও কিন্তু এসেছিল, আমাদের বড় বড় রাজনীতিবিদদের যারা এখন মানে আল্লাহর রহমতে ভালো পজিশনে আছেন, ওনাদের সম্বন্ধে শেখ হাসিনা বিভিন্ন অপরাধ প্রমাণের জন্য এই এফবিআই নাম করে মানে বিদেশ থেকে কিন্তু সাক্ষী এনেছিল, যে সাক্ষীরা বলেছে হ্যাঁ সে এই ইত্যাদি করেছে। এখন এভাবে কোর্টে পুরো জিনিসটা প্রমাণ হলে একটা কেস আপনাকে আমি বলতে পারি পজিটিভ, সেটা হলো পাকিস্তানের আল কাদির ট্রাস্ট নামে এটা ট্রাস্টের কিন্তু একসাথে আই থিঙ্ক 50-52 মিলিয়ন পাউন্ড, এটা কিন্তু ইউকে থেকে তারা আনতে পেরেছে। ওই যে দেশে ধরুন হাজার হাজার লোকের কাছে জমি প্লটের কথা বলে আপনি ধরুন 15,000 মানুষের কাছ থেকে 1 কোটি টাকা করে নিয়েছেন। আজকে আবার ডেস্টিনি 2000 এর যে মালিক ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। যদি এই ডেস্টিনির মালিকের যদি ওই দেশে আপনি কোনো অ্যাকাউন্ট পান, তার বাড়িঘর থাকতো,
বুঝছেন, যেমন জাভেদের যদি এদেশে কোনো প্রপার্টি ডেভেলপার হতো, সে আমাদের শান্তার যদি এদেশে টাকা পান বা মানে কোনো একটা প্রপার্টি ডেভেলপারের, তখন কানেকশনটা পাওয়া যায় যে সে এদেশে প্লট বিক্রি করছে, দেখো আশিয়ান নামে একটা ছিল, কিন্তু আশিয়ান আমরা শুনেছি যে অনেক সমস্যা। তো তখন আপনার একটা করোলারি একটা কানেকশন বোঝানো যায় কোর্টের কাছে যে দেখো আমার এই লোকগুলোর টাকা আমরা সন্দেহ করছি তোমার, অথবা যে রিজার্ভের টাকা অথবা লোনের টাকা, ক্রেডিট কার্ডের টাকা। সো এটা আমি আশাবাদী না। আমাদের এখন তাকাতে হবে আমাদের এই মাটি, আমাদের ভবিষ্যৎ, এই মাটি খুঁড়ে আমাদের বের করতে হবে। নিশ্চয়ই সরকার কোনো না কোনো একটা কিছু চিন্তা করে রেখেছে। আমরা কেন যেন মনে হচ্ছে বারবার আশাবাদী মানুষ তো আমরা। আমি একটু চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। সংবিধানের একটি ধারা নিয়ে আপনি কথা বলছিলেন যে বৈধভাবে উপার্জিত নয় এই টাকাটি ভোগ করা যাবে না, সেটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে, রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। এই প্রসঙ্গে আপনি প্রসঙ্গটি আমাকে একটু পরিষ্কার করবে বলবেন, তাহলে সকলেও জানবে। আর আরো একটু জানতে চাই যে এবারে এনবিআর এর উপর একটা বিশাল রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে, এটিকে কি আপনি মানে কতটুকু চাপ, এনবিআর এর উপর চাপ বা প্রেসার মনে হচ্ছে কিনা? ব্যাপারটা হচ্ছে সংবিধানের রাষ্ট্রের কিছু মৌলিক দায়িত্বর চ্যাপ্টারের 20-2 ধারায় এটাই বলা হয়েছে, রাষ্ট্র এটা নিশ্চিত করবে যে কেউ যেন তার অনুপার্জিত অর্থ ভোগ করতে না পারে। সংবিধানের ভাষা সাধারণত ওইভাবে ঘুরিয়ে বলা হয়, তার মানে ওইটা করতে পারবে না ইত্যাদি। আপনি যদি রাষ্ট্রের ভিতরে এই সিস্টেম করে রাখেন যে বড় একটা পার্টি ডাইরেক্টর হয়ে গেল হঠাৎ করে, কিছুই বললেন না, আপনি প্রথম দিকে কিছুই বললেন না, তারে কিছুই বললেন না, তারা নিয়ে যাওয়া পর্যন্ত হয় ইউ অ্যালাউড? আপনার তো সিস্টেম আছে। আপনার কি বলে পিকে হালদার, বহুদিন যাবৎ আপনি পিকে হালদারের ধরতেছেন, জানেন, সব কিছু বলতেছেন, সবাই জানে। আপনার কি একবারে মনে হলো না যে পিকে হালদারকে আমি এখনই আটকাই? আপনি পিকে হালদারকে চলে যাওয়ার পরে গেটে না একেবারে এমন ভাবেই আপনি তৈরি করেছেন যে ও বেনাপোলের পার হয়ে যেয়ে নোম্যান্স ল্যান্ডে যখন গেছে তখন এদিকের চিঠি যাচ্ছে কাস্টমসের কাছে, ইমিগ্রেশনের কাছে। হু ইজ ডুইং দিস? অর্থাৎ ওই যে বলছে রাষ্ট্র তাকে অ্যালাউ করবে না। প্রথম থেকেই রাষ্ট্রের এই খেয়াল রাখতে হবে যে কে এইসব করতেছে, বা করে সে নিজে শক্তিশালী হয়ে গেলে তো আমি তার সাথে আর পারবো না, কারণ তার তো নিজের টাকা হয়ে গেছে। সে তখন এরে কিনবে, ওরে ধরবে ব্যবস্থা করবে, সিচুয়েশন তৈরি করবে। উনি যেভাবে বললেন, আমার তো মনে হচ্ছে আমি যে টাকা গেছে ও তো আনাচেই দেখি আমার খাজনাচেই বাজনা বেশি হয়ে যাবে। লেট আস স্টপ ইট। এটা সার্টেন টাইমে স্টপ করতে হবে। ওই ঠিক আছে, ওটা আমি রাইট অফ করে দেবো। 50 টাকা তো 50 টাকা গেছে তো গেছেই, আমি ওইটা আনতে যাই আর ওখানে সময় নষ্ট করবো না। কিন্তু আমি এখানে অন্তত একটা সিস্টেম চালু করবো। হ্যাঁ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আর কি এই কথাটা। অর্থাৎ আপনি দুর্নীতি শুধু দমন করবেন বলা মানে কি দুর্নীতি হয়ে যাক তারপরে আপনি দমন করবেন? নো, আপনি দুর্নীতি হতে দেবেন না। হ্যাঁ, প্রথম থেকে আপনার খেয়াল থাকতে হবে। এই জন্যেই সিস্টেমগুলো ওয়ার্ক করছে কিনা সেটা দেখতে হবে। এনবিআর কেন জানে ভালো করে যে নারায়ণগঞ্জের থেকে ঢাকা পর্যন্ত যদি সব বাড়িগুলোর একটা লিস্ট করে, এ কি খুব কঠিন কাজ? লিস্ট করে যদি বলে, আমি তখন ওই সময় করেছিলাম, আমি বলছিলাম এই গলি তোমার দিলাম, ইন্সপেক্টরকে খাতা বানিয়ে দিলাম, তুমি প্রত্যেকটা বাড়িওয়ালার নাম আর তার বাড়ির নম্বর আর গত বছর কত ট্যাক্স দিয়েছে বা তার টিন নাম্বার কত লিস্ট করে আনো। এটা কি খুব কঠিন কাজ? কিন্তু আপনি সেইভাবে ধরবেন না। অর্থাৎ আপনি না দেখার ভান করে থাকবেন এবং সেখানে ধরতে গেলে আপনার আরেক ধরনের কথাবার্তা এসে যাবে। এইটা হবে না। সমগ্র জাতিকে একটা সার্টেন টাইমে একটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ নিজে একজন হলেই হবে না। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে কর যদি উনি না দেন, উনি যদি ব্যাংকেতে লোন নিয়ে যেতে পারেন, তো যেতে পারলি শুধুমাত্র এটা এনবিআর এর কাজ না যে কে ফাঁকি দিচ্ছে তারে ধরে আনা। না, দেয়ার শুড বি এ সোশ্যাল মুভমেন্ট। ওই এফবিসিসিআই, ওই ব্যাংক ওই আপনি বলতেছিলেন যে ব্যাংকে কাজে লাগানো যায় এই ব্যাপারে। ব্যাংকের তো একটা নৈতিক দায়িত্ব আছে যে তার ওখানে কারা অ্যাকাউন্ট খুলতেছে, তারপরে সেই লোকেরা তার টিন নাই বা অথবা তার কাছে টাকা নেই। যেমন অনেকের ধরেন টিন নাই, তার কাছে তো ঠিকই ওই যে 15% বা 10% টিডিএস কাটতেছে, ঠিক আছে।
ওই টাকাটা নিয়ে ব্যাংক যে আসলে বাংলাদেশ ব্যাংকে জমা দিচ্ছে কিনা হু উইল এনশিওর? কারণ ওটা যদি ওনার টিন থাকতো, হিসেব থাকতো, তাই তো যে পরে বলতো যে আমি এত টাকা দিয়েছি, আমার একটা রিফান্ড দেন। আপনি এদিকে রিফান্ডের সিস্টেম রাখেন নাই। রিফান্ডের সিস্টেম যদি থাকতো, ও কিন্তু নির্দ্বিধায় কর দিত যে আমি একসময় এটা পাবো। আপনি রাখেন নাই, ফলে হয়েছে কি, ওর একটা অভ্যাস হয়ে গেছে এমনভাবে যে উনি তো টাকা নিয়ে চলে যাবেন, তা কি করি অন্তত 10% এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হোক বা অ্যাড সোর্স একটা টাকা নিয়ে নেই। আর ও জানে যে আমি আর এইটা দিয়ে ওনার কাছে ফাইল নিয়ে ফেরত চাইতে যেতে পারবো না, যাবো না। ওই 10%টাই হয়ে গেছে ফাইনাল পেমেন্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি সিস্টেমকে ওয়ার্ক করতে দিতে হবে, শুধু সিস্টেম করে বসে থাকলে হবে না। এবং সেই সিস্টেম, এমন সিস্টেম হয়তো আপনি করলেন, দেখা গেল যে ওনার আরো আয়ের উৎস হয়ে গেল, যিনি এটা ইমপ্লিমেন্ট করবেন ওনার একটা আয়ের উৎস হয়ে গেল। এরকম করলে তো হবে না। এটা মনিটরিং এর তো একটা ব্যবস্থা থাকতে প্রচন্ড। হবে। আমি সামাজিক আন্দোলনের কথা বলছি কেন, এই জন্যই যে শুধু একা এনবিআর, একা পুলিশ, আমার পাশে মানুষটি দুর্নীতি করছে কিনা আমাকেও খেয়াল রাখতে হবে, প্রত্যেককে সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ। মোটে কথা বলতেছি না, এটা তো ঠিক হবে না। অবশ্যই অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ডক্টর একেএম ওয়ারিসুল করিম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই। সময় স্বল্পতার কারণে আমি আরো একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম, পারলাম না। আজকের মতো শেষ করতে হচ্ছে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।